ভারতবর্ষ সেকুলার স্টেটে সংখ্যালঘু শব্দটা কেন আসবে, থাকবে কেন? যদি থাকেও বা, তাহলে কোনো একটি সম্প্রদায়ের নির্দিষ্ট ল বোর্ড থাকবে কি করে? তাদের ধর্ম দ্বারা চালিত ল বোর্ড। অর্থাৎ ভারতবর্ষে সব মেয়েদের অধিকার সংবিধান প্রদত্ত, কিন্তু একটা সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের মেয়েরা যখন তখন বিয়ের পরে 3 তালাকের সম্মুখীন হবে, তার মৌলিক অধিকার নেই। অর্ডিন্যান্স জারি করে সরকার সুপ্রিম কোর্টের মুখে সেলোটেপ মারলেন, সুপ্রিম কোর্টের অর্ডার চলল না, শাহবানু ন্যায় পেল না। যে ন্যায়টা 17 সালে এই কেন্দ্রের আসীন বিজেপি সরকার হাজার বাধা বিঘ্ন সম্মুখীন হয়েও 3 তালাক স্বীকৃতি দিয়ে, যে 3 তালাক স্বীকৃতি চলবে না, ভারতবর্ষ কেন পৃথিবীর একটাও মুসলিম কান্ট্রি 57টার মধ্যে নেই যেখানে 3 তালাক আছে। তাই লিভ ইন হওয়ার পরে ছেলে বা মেয়েটির যখন দেহ ফ্রিজের মধ্যে পাওয়া যায়, লিভ ইন সম্পর্কর পাশ কাটাতে, সম্পর্ক ত্যাগ ভাঙতে যখন একে অপরের খুন করতে উদ্যত হয় বা অন্য কোনো ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয়, তখন তো রাষ্ট্রকে নামতে হয়, পুলিশ প্রশাসনকে। এদেরই মতাদর্শের চায়না কমিউনিস্ট পার্টি উরুগুয়ে মুসলিমদের তছনছ করে দিচ্ছে, ওখানে চুপ। আর এখানে একটা ন্যায়সঙ্গত আইন আনতে গেলে তারা বলছে ঠিক আছে মুসলিম নিধন চলছে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার আগামী সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হতে চলেছে বিধানসভায়, কি বলবেন? দেখো, অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি অর্থাৎ ইউনিভার্সাল সিভিল কোড, অর্থাৎ সোজা বাংলায় ভারতের সংবিধান মেনে প্রত্যেকের জন্য এক কমন দেওয়ানি আইন। সেখানে ব্যক্তিগত আইন, বিয়ের আইন, লিভ ইন সম্পর্কের আইন, বিয়ের অধিকারের আইন, বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেই বিধিটা এখানে ঢুকতে চলেছে, ও সম্পত্তির উত্তরাধিকার, দত্তক নেওয়া, ডিভোর্স, প্রত্যেকটা কিছু আছে। এবার প্রশ্নটা হলো যে তৃতীয় রাজ্য হিসাবে ভারতবর্ষের উত্তরাখণ্ড, অসম, গুজরাট, চতুর্থ রাজ্য বাংলা, এই ঐতিহাসিক রায়টা, এই দেওয়ানি বিধিটা কেন আনার সিদ্ধান্ত সরকার নিল? প্রথম কথা, 3 তালাক, 370 ধারা বিলোপ, কিংবা আজকে ইউসিসি, এগুলো কিন্তু বিজেপির কেন্দ্রের আসীন বিজেপি সরকার 14 সালে ক্ষমতায় আসার আগের ইস্তেহারে বলে দিয়েছিল, এবং পার্ট বাই পার্ট এ রাজ্য সরকার এবারের ভোটে তারা যখন বিরোধী দল ছিল তখনও কিন্তু তারা ইস্তেহারে এটা বলেছিল এবং তারা রেখেছে প্রথম। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের কোনো সর্বনাশী আইন? আমি বলছি না। কি আছে দেখো, প্রথম কথা, তুমি ভারতবর্ষটা পরিচালনা করো সংবিধান মেনে, তাই তো? একটাই বই, যেই সংবিধান মেনে সমস্ত স্তরের আইনগুলো পরিচালিত হয়। এবার মমতা তৃণমূলের নেতৃত্বাধীন সরকার, তারা জামাতিদের আইন মেনে সরকার চালাতো, তাদের বিষয়টা আলাদা, আমি তাদের বিষয় বলছি না। ভারতের দায়িত্ববান পলিটিক্যাল পার্টি, তারা ভারতের সংবিধান মেনে চলে, যেটা আম্বেদকর সাহেব দিয়েছে, পরবর্তীকালে সংশোধন বহুবার হয়েছে কিছু কিছু জায়গায়। এবার প্রশ্নটা হলো, একটু ব্যাকলকে চলে যাও। সালটা 1976, এমার্জেন্সির সুযোগ নিয়ে হার হাইনেস ইন্দিরাজি বিরোধী শূন্য পার্লামেন্টে পিছন দরজা দিয়ে 42তম সংশোধনের আকারে আনলেন ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা, অর্থাৎ সবাই সমান। 25 নম্বর 26 নম্বর আর্টিকেল ধর্মের স্বাধীনতার কথা বলেছে, 14 নম্বর 19 নম্বর আর্টিকেল ভারতবর্ষে বলেই দিয়েছে ব্যক্তিগত আচরণের জায়গাটা, বা 14 বা 19 মৌলিক অধিকারের প্রশ্নগুলো রক্ষিত। কিন্তু 44 নম্বর সংশোধনীতে সব সম্প্রদায়ের জন্য ধর্ম, মত, জাতি, ভাষাগত মতের বাইরে গিয়ে ভারতবর্ষে আইন পরিচালিত হবে সংবিধান মেনে, এবং আইনের চোখে সবাই সমান, সবার জন্য একই সিদ্ধান্ত। তাহলে প্রশ্নটা হলো, তাই যদি সংবিধান বলে থাকে, তাহলে ভারতবর্ষ সেকুলার স্টেটে সংখ্যালঘু শব্দটা কেন আসবে, থাকবে কেন? যদি থাকেও বা, তাহলে কোনো একটি সম্প্রদায়ের নির্দিষ্ট ল বোর্ড থাকবে কি করে? তাদের ধর্ম দ্বারা চালিত ল বোর্ড। অর্থাৎ ভারতবর্ষে সব মেয়েদের অধিকার সংবিধান প্রদত্ত, কিন্তু একটা সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের মেয়েরা যখন তখন বিয়ের পরে 3 তালাকের সম্মুখীন হবে, তার মৌলিক অধিকার নেই। যখন তখন তার স্বামী মনে করবে তাকে রেখে তিনি আরেকটা বিয়ে করবেন, তার মতামতের বাইরে গিয়ে তাকে 2টো বিয়ে করবে, 3টে বিয়ে করবে, একাধিক সন্তান জন্ম দেবে, সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করবে, ডিভোর্সের অধিকার তার থাকবে না, এমনকি
তার দত্তক নেওয়ার অধিকারটাও থাকবে না। এই যে প্রক্রিয়াটা, এটা তো চলতে পারে না। তো সরাসরি তুমি বলছো সংবিধান মেনে চলবে, বামপন্থীরা, কংগ্রেসির মতন ডানপন্থীরা, জেহাদিপন্থী তৃণমূলীরা, মৃত তৃণমূল, ধৃত তৃণমূল, ঋত তৃণমূল, মর্মাহত, অনুগত, মানে ধৃত এবং সর্বশেষ ডিমাহত, সব তৃণমূলই বলছে এটা সর্বনাশ, সংবিধান বিরুদ্ধে। প্রশ্নটা হচ্ছে তারা যুক্তিটা কোথায় দিচ্ছেন? 86 সাল 1900, শাহবানু, মুসলিম মেয়ে, তার স্বামী তাকে বেআইনিভাবে তালাক দিয়েছে, তার মতামতের স্বীকৃতি দেয়নি, সে দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে এটা চলতে পারে না, ধর্মাচরণের নাম করে কারো মৌলিক অধিকারটা করা যায় না। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল তৎকালীন কংগ্রেসের সরকার, রাজীব গান্ধী সরকারকে আইন পাল্টান। রাজীব গান্ধী বা তার দল কংগ্রেস এতটাই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা করতেন যে মুসলিমদের চটাতে চায়নি, মানে মৌলবাদী মুসলিমদের। হলো যেটা অর্ডিন্যান্স জারি করে সরকার সুপ্রিম কোর্টের মুখে সেলোটেপ মারলেন, সুপ্রিম কোর্টের অর্ডার চললো না, শাহবানু ন্যায় পেল না, যে ন্যায়টা 17 সালে এই কেন্দ্রের আসীন বিজেপি সরকার হাজার বাধা বিঘ্ন সম্মুখীন হয়েও 3 তালাক স্বীকৃতি দিয়ে, যে 3 তালাক স্বীকৃতি চলবে না, ভারতবর্ষ কেন পৃথিবীর একটাও মুসলিম কান্ট্রি 57টার মধ্যে নেই যেখানে 3 তালাক আছে। বাংলাদেশ পাকিস্তানে 50 বছর আগে উঠে গেছে, ভারতে চলছে। মনে আছে তো সুলতান আহমেদ, তৃণমূলের মন্ত্রী, জামাতপন্থী মন্ত্রী, সেই সিদ্দিকুল্লাহ, সম্ভবত মান্তেশ্বরের ছিলেন বিধায়ক, তারা রাস্তায় নেমে কলকাতা অচল করে দিয়েছিল, পাশ হয়েছে, ঐতিহাসিক। এখন তাদের যুক্তি এর আড়ালে মুসলিমদের ধর্মাচরণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। আমি বলছি কোথায়? ধর্মাচরণের সাথে দিওয়ানি আইনের কি সম্পর্ক? কেউ যদি ধর্মাচরণ করতে গিয়ে আইনকে বাধা তৈরি করে যে আমাদের আইন চলবে শরিয়ত মেনে, চলবে না, সংবিধান মেনে চলুন। শরিয়ত বলে কি আছে? একটা হিন্দু পুরুষ তার এক্সিস্টিং ওয়াইফের সাথে যদি মনোমালিন্যের জন্য সম্পর্ক বা ডিভোর্স হয়, তার মৌলিক অধিকারটা থেকে তাকে সুরক্ষিত করে তাকে ভরণ পোষণ দিয়ে তার মতামত হলেই সে ডিভোর্স দিতে পারবে। আমার বউ চাইলে না চাইলে আমি ডিভোর্স নিতে পারবো না, আমার ইচ্ছা নেই, ইচ্ছার উপরে নেই এটা। আর আমি ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করলে ডেফিনেটলি আমার জেল যাত্রা কনফার্ম, আমার চাকরি চলে যাবে। তাহলে আরেকটা ধর্মাবলম্বীরা কী করে একই কেসটা করছে দিনের পর দিন? তাহলে তারপর তার বলছে ভারত ধর্মনিরপেক্ষ, ভারত সংবিধান মেনে চলে, ভারত সেকুলার, ভারতের সবার আইনের চোখে সবার অধিকার সমান। হ্যাঁ, এটা ঠিক যে ভারতবর্ষের বিশেষ করে নর্থ ইস্টের 200-র উপরে জনজাতি, তাদের কিছু রীতি নীতি আচার সংস্কার আছে যেগুলো ভারতবর্ষের সংবিধান স্পেশাল মর্যাদা দিয়েছে। কারণ এই রীতিনীতি আচার আদিবাসীদের, মূল নিবাসী আদিবাসীদের, জনজাতি আদিবাসীদের এই নীতি আচার কোনোদিনও তাদের সম্প্রদায়ের মহিলা বা কাউকে ক্ষতিগ্রস্ত করে না। আদিবাসী সমাজে তো মহিলাদেরকে পণ দিতে হয় বিয়ের জন্য, মহিলারা পুরুষ বা মেয়ের বাড়ির লোকজন পুরুষের বাড়ি ছেলের বাড়ির লোকজনকে দেয় না, পণ দেয় না, উল্টোটা ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়িকে পণ না দিলে বিয়ে হবে না। এরকম বহু আদিবাসী আছে পণ না দিয়ে সারা জীবন পণ দিতে পারবে না, আর টাকা নেই, বিয়েই করতে পারিনি, এরকম আছে আমার এলাকায় যাও। ফলে এদের অধিকার বরাবরই সুরক্ষিত। বর্তমান শুভেন্দু অধিকার, মাননীয় শুভেন্দু অধিকার সরকারের মানবিক দৃষ্টিকোণ, জনগণের সরকার এটা, তার দৃষ্টিকোণেও আদিবাসীদের অংশটুক নিশ্চয়ই প্রাধান্য পাবে, তাদের সারনা ধর্মের রিচুয়ালসগুলো, কারণ তাদের ধর্ম কারো মৌলিক অধিকারকে খর্ব করে না। কিন্তু তুমি ভাবো এমন অনেক সম্প্রদায় আছে ভারতবর্ষে, আছে বহু প্রান্তে, সরাসরি মানবাধিকার লঙ্ঘন করে ধর্মাচরণের নাম করে। সেটা যদি বাস্তব হয় তাহলে তো 100 বছর আগে, 150 বছর আগে সতীদাহ প্রথা, ধর্মের নাম করে সতী, স্বামীর সাথে স্ত্রীকে জ্বালিয়ে মারা, তাকে স্বর্গে পাঠানোর জন্য যে নীতিটা ছিল সেটাও তো বৈধ ছিল। তাহলে বৈধ কি? একদম বৈধ নয়, কারণ সেখানেও তো একটা বদমাইশি ছিল। মহিলা বিধবাটাকে, অল্পবয়স্ক বিধবাটাকে তাড়াতাড়ি স্বামীর সাথে পুড়িয়ে মারতে পারলে ওর সম্পত্তিটা আমরা পেয়ে যাব। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে এটা করা হতো। বাল্যবিবাহ, বহু বিবাহ সবই তো বাতিল হয়েছিল, হিন্দুদের জন্য বাতিল হয়েছিল, সেগুলো একটাও কি ভালো ছিল? তাহলে প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষ সংবিধান দ্বারা চালিত হবে, আবার ভারতবর্ষে মুসলিম ল বোর্ড থাকবে, ভারতবর্ষ সংবিধান মেনে চলবে, আবার শরিয়ত মেনেও চলবে, ভারতবর্ষ সংবিধান মেনে চলবে,
তারপরে 3 তালাকও থাকবে, ভারতবর্ষের সংবিধান মেনে চলবে, আবার একটা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মের ভিত্তিতে শাসন হবে, খাপ পঞ্চায়েতের মতন পঞ্চায়েত বেসিসে প্যারালাল একটা প্রশাসন চলবে। এটা তো হওয়ার নয়, এটা চলতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। বিশেষ করে এবার প্রশ্ন আসে লিভ ইন, এই যে লিভ ইন সম্পর্ক বলছো রে করে উঠছে, মানুষের মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে, 14 নম্বর আর্টিকেল নিয়ে কি খর্ব হচ্ছে। আমি বলছি বিয়ে ভেঙে গেলে আইন মাফিকই তো তার সমাধান হয় নাকি? তা বিয়েটা তো তার মৌলিক অধিকার, ব্যক্তিগত, তাহলে রাষ্ট্রকে ডাকেন কেন? কারণ ডাকেন, না হলে ন্যায় পাবে না, ছেলে বা মেয়ে ও কোনো একটা পক্ষ অন্যায়ের শিকার হবে। লিভ ইন আপনার ব্যক্তিগত, ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করার অন্যতম চাবিকাঠি এই লিভ ইন, শহরে কালচার, আজকাল গ্রামেও ব্যাপ্ত হচ্ছে, কিন্তু তারপরেও বলছি এটা ব্যক্তিগত। তাই লিভ ইন হওয়ার পরে ছেলে বা মেয়েটির যখন দেহ ফ্রিজের মধ্যে পাওয়া যায়, লিভ ইন সম্পর্কর পাশ কাটাতে, সম্পর্ক ত্যাগ ভাঙতে যখন একে অপরের খুন করতে উদ্যত হয় বা অন্য কোনো ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয়, তখন তো রাষ্ট্রকে নামতে হয়, পুলিশ প্রশাসনকে। তাহলে লিভ ইন আপনার সরকার ইউসিসিতে আপনার ইয়েতে নাক গলাচ্ছে না, বলছে ডিভোর্স যদি বিয়ে করেন 60 দিনের মধ্যে সরকারকে জানাতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি লিভ ইন করেন সরকারকে জানাবেন 30 দিনের মধ্যে, যাতে সরকার কিছু একটা হলে আপনি নাক গলাচ্ছে না, সরকার জানতে পারবে কি হচ্ছে। ঠিক আছে, রাষ্ট্র মনিটরিং করতে চায় না ব্যক্তিগত জীবনে, কিন্তু যদি দেখা যায় একটি মেয়ে তার পিতার সম্পত্তির ভাগ পাচ্ছে না, টাইম করবে না? একটি মেয়ে সকালবেলা তার স্বামী উঠে মনমানি কি, হঠাৎ করে 20 বছরের বৈবাহিক জীবনে তালাক 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 আউট হবে, মানবে? কার মৌলিক অধিকার খর্ব হলো? মেয়েটির তো। রাষ্ট্র মানবে চুপচাপ? এই মৌলিক অধিকারকে রক্ষার নাম হচ্ছে ইউসিসি, অর্থাৎ এক দেওয়ানি আইন। এখানে মাথায় রাখতে হবে, ভারতবর্ষের এক দেওয়ানি আইন মানে তোমার ঘরে ঢুকে তোমাকে করা নয়, হেনস্থা করা নয়। তাহলে বিরোধীরা বিরোধিতা করছেন কেন? যেই কারণে শাহবানুর কেসে বিরোধিতা করেছিল রাজীব গান্ধী সরকার, যে কারণে মমতা ব্যানার্জি সরকার কোনো রকম জঙ্গি অ্যাক্টিভিটি আটকাতে আইন পাশ করলে বা এনআইএ আসলে পরে কোনো কালপিটকে ধরতে মমতা ব্যানার্জির বাহিনী, পুলিশ রাস্তা আঁকড়ে দাঁড়িয়ে পড়তো। ঠিক যেমন শাহজাহানকে ধরতে গিয়ে ইডির আধিকারিকরা মার খেয়েছিল, ঠিক যেভাবে হরগোবিন্দ দাস চন্দন দাস হত্যার পরে মুসলিম মৌলবাদীরা হত্যা করেছিল, কোনো মুসলিম মানুষ হত্যা করেনি। তাদের সমর্থক হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য একটা কথা উচ্চারণ করেনি সিপিএম, সিউডো সেকুলার সিপিএম, সিলেক্টিভ সেকুলার সিপিএম। এই কারণেই এরাও তাই করছে, সবটাই তোষণের জন্য। এরা ভুলে যায়, বামপন্থীরা ভুলে যায়, চীনে এদেরই মতাদর্শের চায়না কমিউনিস্ট পার্টি উরুগুয়ে মুসলিমদের তছনছ করে দিচ্ছে, ওখানে চুপ। আর এখানে একটা ন্যায়সঙ্গত আইন আনতে গেলে তারা বলছে দেখেছো মুসলিম নিধন চলছে। আমি আবারও বলছি, কিছু আদিবাসী জনজাতির রিচুয়ালসগুলো বাদ দিলে ইউসিসি অর্থাৎ একই অভিন্ন দেওয়ানি আইন পশ্চিমবঙ্গের সাম্যের রাজনীতিটাকে প্রতিষ্ঠা করবে, যেটা ছিল না লাস্ট 80 বছর ধরে। এর আগে আমরা দেখেছি বিগত সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বিধানসভায় দাঁড়িয়ে সন্তান জন্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, এই বিষয়টা নিয়ে যদি বলেন। দেখো, বাংলা পাঞ্জাব দুটোই তো ভাগ হয়েছে ভারতবর্ষে, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, বড়লোক গরিবের ভিত্তিতে ভাগ হয়নি। বামেরা যেমন বলে ওখান থেকে জাত বাঁচাতে এসছে, পালিয়ে এসছে কমরেডরা, এখানে এসে বিপ্লবী হয়ে বলছে ভাতের দাবি, জাতের দাবি নয় ভাতের দাবি। আচ্ছা ভালো কথা করেছেন, তাহলে বাংলা ভাগ হয়েছে কি জন্য কমরেড? আপনাদের তো মদত ছিল ওই সময়, হয়েছে ধর্মের ভিত্তিতে। তো ধর্মের ভিত্তিতে একটা শ্রেণী পূর্ব পাকিস্তান নিয়েছে, পাঞ্জাব ভাগ হয়ে পশ্চিম পাকিস্তান হয়েছে। পাঞ্জাবি শিখ এবং পাঞ্জাবি হিন্দুদের পাঞ্জাবের লোকজন পপুলেশন এক্সচেঞ্জ করে নিজের দেশে নিয়ে এসছে, আর মুসলিমদেরকে সসম্মানে তাদের পশ্চিম পাকিস্তানে যেতে দিয়েছে। বাংলা এটা হয়নি। তো এখন যে এক্সিস্টিং এই বাংলাদেশ, এই পশ্চিমবঙ্গটা রয়ে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির অক্লান্ত পরিশ্রমে, যেই পশ্চিমবঙ্গটা, সেটা কী জন্য হয়েছিল? হিন্দু হোমল্যান্ড তো, হিন্দুদের জন্য তো। তাই হিন্দু হোমল্যান্ড যখন হয়েছে, এখানেও যখন সমস্ত এলাকায় বাংলাদেশ থেকে এসে জনবিন্যাস পাল্টে দিচ্ছে, সন্তান বেশি বেশি
জনবিন্যাস পাল্টে দিয়ে হিন্দুদের এই ছোট্ট হিন্দু বাঙালিদের এই ছোট্ট হোমল্যান্ডটাকেও আজকে আমাদের সংখ্যালঘু করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বর্ডার এলাকার জেলাগুলোতে অস্বাভাবিক জনবিন্যাস বেড়ে গেছে, ডেমোগ্রাফি পাল্টে গেছে। তাহলে ভারত সরকার কি আইন করবে না? ভারত সরকারের আজকের সরকারকে আপনারা কাঠগড়া দাঁড় করাচ্ছেন। একটা সময় কংগ্রেস সরকারের সঞ্জয় গান্ধী কি করেছিল? এই ইসির মতন আইনের প্রচেষ্টা করেছিল। ও হাম দো হামারা দো নীতি এনেছিল। হাম দো হামারা দো, দুটো সন্তান পলিসি, 2 চাইল্ড পলিসি এখনো আছে, 2 চাইল্ড পলিসি। কিন্তু দেখা যাচ্ছে কে মানে? যাও দেখি তুমি তোমার করিম আব্দুল চাচা করিম ভাইকে বলো গিয়ে আল্লাহ কা দানে। আমি কোনো ধর্মকে ছোট করছি না, প্রশ্ন হচ্ছে দেশ চলবে কি দিয়ে? দেশে তো এখনই ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার দেশ, ঠিক আছে? এরপরে তো ভারত খেতে পারবে না, আকাশে বাড়ি করবে। ফলে এসব চলবে না, কড়া হাতে এগুলোর নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু ভারত রাষ্ট্র ভেঙে পড়বে। আর ভারত রাষ্ট্রের যারা বিদেশি পলিটিক্যাল পার্টি অর্থাৎ সিপিএম সিপিআই, এই বিদেশি রাজনীতি দলগুলো, এদের কথা ছেড়ে দাও। এরা কোন কালে ভারতের? চায়না ভারতে হামলা করলে ভারত চায়নাকে হামলা করেছে এই দাবি নিয়ে যারা রাজপথ কাঁপায়, মানে মস্কোয় বৃষ্টি হলে যারা কলকাতায় রোদ্রের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, বেজিংয়ে মানে চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান ইন্দো চীনা বাই 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 দাবি তোলে, তাদের কথা নাই বা করলাম। একটাই দাবি, ইউনিভার্সাল সিভিল কোড ভারতবর্ষের 4র্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পাশ করানো, যেটা সোমবার উঠবে এবং পাশও হয়ে যাবে, ঐতিহাসিক সিদ্ধান্ত এবং বাংলাকে জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসনে উন্নীত করবে।